আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে জুলাই শহীদদের স্মরণ করল জাতীয়তাবাদী ছাত্রদল। মাসব্যাপী কর্মসূচির ঘোষণা। বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশিতে ভিআইপিদের সুবিধা না দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম ধাপে আসিফ মাহমুদের ব্যাগে মেগাজেন শনাক্ত না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং বন্দর অচল করে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। অর্থ উপদেষ্টার ক্ষোভ, অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির ঘোষণা ও মোমবাতি প্রজ্বলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাত 12টায় জাতীয় শহীদ মিনারে জাতীয় সঙ্গীত ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় গণতন্ত্রের পুনরুদ্ধারে জুলাই আগস্টের চেতনায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তরিক ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ২০২৪ সালের আগস্টে পতন হয় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের। বাধ্য হন দেশ ছেড়ে পালাতে। অভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষে সোমবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে নিহত ও আহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও মাসব্যাপী কর্মসূচির ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। অংশ নেয় দলটির সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। এ সময় জুলাই আগস্টের আন্দোলনে নিহতদের স্মরণ করে ছাত্রদল সভাপতি বলেন, আন্দোলনে নিহতদের আত্মত্যাগ বৃথা যেতে দেয়া হবে না। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবারও আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। আমরা কখনো ভুলে যাব না। আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদল সেই প্রতিজ্ঞা করছে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা দেশে আতঙ্কের সংস্কৃতি কায়েম করেছিল। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজকে সেই সমস্ত শহীদদেরকে তাদের আত্মদান এবং তাদের দেখানো যে পথ, যে জন্য তারা জীবন দিয়েছে, সেইটা আমাদের এখন বাস্তবায়ন করতে হবে। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলেও মন্তব্য করেন নেতারা। বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয়তাবাদী ছাত্রদলের শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে আজ থেকে দেশব্যাপী জুলাই পদযাত্রা শুরু করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার দুপুরে এনসিপির রংপুর জেলা ও মহানগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে জেলা প্রধান সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব ও মহানগরের প্রধান সমন্বয়ক সাদিয়া ফারজানা দিনা জানান, পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাইদের কবর জিয়ারত করবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতারা। এরপর গাইবান্ধায় পথসভা শেষে তারা বিকেলে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করবেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মরণ করতে এবং জুলাই গণ অভ্যুত্থানের অংশ নিতে, ছাত্র জনতার আকাঙ্ক্ষার কথা শুনতে এবং সারা দেশের মানুষের দুয়ারে পৌঁছায় যেতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জুলাই জুড়ে সমস্ত মাস জুড়ে এই কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেটা নতুন সংবিধানের মধ্যে পূরণ হোক, আমরা তার জন্যই কাজ করছি এবং আমাদের এই পদযাত্রার একটা এজেন্ডা অবশ্যই থাকবে গণপরিষদ নির্বাচন।
উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে AK-47 রাইফেল নয়, বৈধ একটি পিস্তল রয়েছে। ভুল করে তার ম্যাগাজিন এয়ারপোর্টে নিয়ে গিয়েছিলেন। এসব তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তাকে অস্ত্র দিয়ে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা তা জানা নেই। তবে প্রথম ধাপের নিরাপত্তা তল্লাশিতে কেন তা ধরা পড়েনি সেটি খতিয়ে দেখা হবে জানিয়ে বিমানবন্দরে ভিআইপিদের বাড়তি সুবিধা দেয়া বন্ধের নির্দেশ দেন তিনি। রিপোর্ট জানাচ্ছেন মাহবুব কবির চপল। মরক্কো সফরে যাওয়ার সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ তল্লাশিতে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যায় জানিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা। তবে উপদেষ্টা জানান, নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র রেখেছেন, বিমানবন্দরে এনেছিলেন ভুল করে। অনেকেই বলছেন AK-47 রাইফেল আছে আসিফ মাহমুদের কাছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন তার কাছে একটি বৈধ পিস্তল রয়েছে। এটা কিন্তু AK-47 না, এটা তারই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগজিন যে থাকে, একটা খালি ম্যাগজিনটা, ওইটা ভুলে ওনার রয়ে গেছিল। ওইটা না বিদেশ যাওয়ার কিছু না, হয়তো ভুলে অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। যেহেতু এটা নিয়ে তো বাইরে ওনার যদি জানতে পারতো আগে, তো উনি কোনো অবস্থায় এটা নিতেন না। আগ্নেয়াস্ত্রের নীতিমালায় বলা আছে, বৈধ অস্ত্রের লাইসেন্স পেতে বয়স কমপক্ষে 30 বছর এবং 3 বছরের আয়কর পরিশোধ থাকতে হবে। এ দুটির কোনোটিই নেই আসিফ মাহমুদের। তবে অন্য একটি ধারায় বলা আছে, মন্ত্রী পদমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না। আসিফ মাহমুদের ক্ষেত্রে আইনের ব্যত্যয় ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম? আমি অবশ্যই আইনটা মানে নতুন আইন হচ্ছে, আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বিমানবন্দরে শেষ মুহূর্তের তল্লাশিতে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন পাওয়া যায়। প্রশ্ন উঠেছে, প্রথম ও দ্বিতীয় তল্লাশিতে কেন ধরা পড়েনি? বিষয়টি খতিয়ে দেখার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, ভিআইপিদের বাড়তি সুবিধা দেওয়া বন্ধ করতে হবে। এই জন্য আমি অলরেডি বলেছি, যে হোক, অনেক সময় আছেন যেমন ধরেন হয়তো আমার ভাই আপনাকে ইয়ের নেতা, উনি যে সময় ঢোকে অন্যান্য সময় থেকে উনি একটু প্রিভিলেজ পায়। এই প্রিভিলেজটা যেন কারো ক্ষেত্রে না হয়, সবার ক্ষেত্রে যেন আইনটা একইভাবে প্রয়োগ করে, এই জন্য বলা হয়েছে। কুমিল্লার মুরাদনগর ও পটুয়াখালীতে নারী নির্যাতনের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি ছিল না বলেও দাবি করেন তিনি। তো আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা প্রপার অ্যাকশন নিছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। যারা ভিডিওগুলি করছে তাদেরও। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে এক গঠনমূলক ফোন আলাপ অনুষ্ঠিত হয়েছে। 15 মিনিটের এই ফোন আলাপের উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য, সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন এবং রোহিঙ্গা সংকট নিয়ে মতবিনিময় করেন। পররাষ্ট্রমন্ত্রী রুবিও বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রশংসা করে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিকে স্বাগত জানান। এ সময় শুল্ক সংক্রান্ত আলোচনা দ্রুত চূড়ান্ত হওয়ার আশাবাদও ব্যক্ত করেন মার্কো রুবিও। অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি যুক্তরাষ্ট্রে সফল বৈঠক করে দুদেশের সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি প্রেসিডেন্ট ট্রাম্পকে পাল্টা শুল্ক স্থগিত রাখায় ধন্যবাদ জানান। আলোচনায় ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও কথা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী রুবিওকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। দেশে গণতান্ত্রিক ধারা ফেরাতে চীনের মনোভাব অত্যন্ত আন্তরিক বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়ন ও রোহিঙ্গা সংকট সমাধানে আগ্রহ নিয়ে কাজ করছে দেশটি। এদিকে অন্য এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা অভিযোগ করেন, সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোটের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হচ্ছে। এ সময় তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ ধমক দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করলে বিএনপি তা মেনে নেবে না। রিপোর্ট মইনুল আহসানের। তার সাথে আর উপস্থিত ছিলেন 5 দিনের চীন সফর নিয়ে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে রাজনৈতিক দলের সাথে সফর বিনিময় চীনা কমিউনিস্ট পার্টির একটি ঐতিহ্য। তিনি বলেন, চীন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে এবং ভবিষ্যৎ নির্বাচিত সরকারের সাথে কাজ করতে আগ্রহী। চীন আশা প্রকাশ করেছে যে নির্বাচিত সরকারের সঙ্গে তারা আরো গভীর দৃঢ়তার সঙ্গে, আন্তরিকতার সঙ্গে, ভালোবাসার সঙ্গে
প্রয়োগের সঙ্গে কাজ করবে। তিস্তা প্রোগ্রাম নিয়ে আমরা আলোচনা করেছি, তারা এটাতে ইতিবাচকভাবে সাড়াও দিয়েছেন, এটার উপরে তারা কাজ করছেন। আমরা অবশ্যই তাদের যে প্রস্তাব যদি তারা দেয় সে বিষয়টা আমরা ভবিষ্যতে যদি আমরা কখনো সরকার পরিচালনার দায়িত্বে আসি তখন সেটা আমরা অত্যন্ত ইতিবাচকভাবেই দেখব বলে আমরা বলেছি। সহযোদ্ধা সহকারী। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দলের কথা ও কাজে কোনো মিল নেই। সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনকে নানাভাবে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমাদেরকে ধমক দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনকে ব্যাহত করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহ্য করবে না। কেউ মনে করে বাংলাদেশ তাদের একক সম্পত্তি, সেটা তাদের মারাত্মক ভুল হবে। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। বিএনপি নেতারা ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানান। সহযোদ্ধা সহকারী মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। বন্দর অচল বন্ধ করে এনবিআর কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে দেশের অনেক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এই ক্ষোভের কথা জানান অর্থ উপদেষ্টা। অন্যদিকে অতীত ভুলে দেশের স্বার্থে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। দুপুরে রাজস্ব ভবনে সাংবাদিকদের সঙ্গে ফোন আলাপকালে তিনি দাবি করেন, সবাই মিলে কাজ করলে গতবারের চেয়ে এবছর রাজস্ব আদায় বেশি হবে। ইয়াসিন রানা রিপোর্ট। এনবিআর এর আন্দোলন, বন্দর বন্ধ রাখা, বাংলাদেশ ব্যাংক এবং দুদকের বিষয়ে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, প্রাইভেট প্রতিষ্ঠানের মতো সব বন্ধ করে আন্দোলন করতে পারেন না এনবিআর এর কর্মকর্তারা। এখন স্বচ্ছতার সাথে কাজ করলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না বলেও আশ্বস্ত করেন উপদেষ্টা। জাতীয় স্বার্থে একদম বন্ধ করে দেয় একটা সার্ভিস, এটা কোনো যুক্তিতে গ্রহণযোগ্য। হ্যাঁ, আমাদের সাথে তাদের মতামত থাকতে পারে, আমি বহু আগে বলেছি, কিন্তু পোর্ট বন্ধ করে দেয়, এটা তো প্রাইভেট প্রপার্টি না। আমার ফ্যাক্টরি, বিস্কিটের ফ্যাক্টরি বন্ধ করে দিলাম, তাই না? বা আমার কোকাকোলার ফ্যাক্টরি আমি বন্ধ করে, এটা সরকারের, ইউ আর পেইড বাই দি গভর্নমেন্ট। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরদের সমালোচনা করেন অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক তো চলতো সরকারি নির্দেশে, আদেশে, এবং যারা গভর্নর ছিলেন তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন না, সরি টু সে, তারা একজন সরকার এজেন্ট হিসেবে কাজ করেছে। এখন কিন্তু সেটা নাই। দুধের পর আমাদের ব্যাপারটা, দুধ দেখবে যদি ফ্যাক্ট থাকে এসে করবে। এদিকে প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, আন্দোলনের কারণে রাজস্ব আদায় বাধাগ্রস্ত হয়েছে। এখন অতীত ভুলে দেশের স্বার্থে সবাই একসাথে কাজ করবে। হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে, ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে, একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে। কিন্তু আজকেও সময় আছে, আজকেও তারা চেষ্টা করছে, কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল। কারা কারা বড় বড় ট্যাক্স পেয়ার, কারা জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দিবে। আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট ক্যাশে জমা হবে। রাজস্ব কর্মকর্তারা যেভাবে দক্ষতা ও নিষ্ঠার সাথে অতীতে কাজ করেছেন, একইভাবে তারা কাজ করবেন বলেও আশা প্রকাশ করেন এনবিআর প্রধান। নেতৃবৃন্দের। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। এনবিআর কর্মকর্তাদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম। দুদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম সমুদ্র বন্দর, বেনাপোল সহ সকল স্থলবন্দরে সকাল থেকে পণ্য খালাস শুরু হয়েছে। সচল হয়েছে কাস্টমস কার্যক্রম। চট্টগ্রাম বন্দরে চলছে জাহাজের কন্টেনার ওঠানো নামানো কার্যক্রম। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ফারহিন ইসলাম টুম্বার রিপোর্ট। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের পর সচল দেশের বন্দরগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম। সকাল থেকে পুরোদমে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। টানা দুদিন বন্ধ থাকার পর রোববার রাত থেকেই চট্টগ্রাম সমুদ্র বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। জাহাজ থেকে কন্টেইনার নামানো ও পণ্য খালাসও চলছে। কাস্টমস কর্মকর্তাদের পাশাপাশি C&F এজেন্টরাও সক্রিয়ভাবে কাজ করছে।
এর আগে আইসিডি থেকে ১,৮৪৯ একক রপ্তানি কন্টেইনার সময়মতো বন্দরে পৌঁছাতে না পারায় চট্টগ্রাম বন্দর ছেড়ে যেতে পারেনি ৩টি জাহাজ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, কন্টেইনার ডেলিভারি সহ সকল কার্যক্রম এখন পুরোপুরি সচল। কন্টেইনার জট দ্রুত ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বন্দর সচিব। তবে ব্যবসায়ীরা বলছেন, গত দুদিনের অচলাবস্থায় ক্ষতির মুখে পড়েছেন তারা। এদিকে দুদিন বন্ধ থাকার পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে যশোরের বেনাপোল স্থলবন্দরের কাস্টমস হাউসে। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার HM শরীফুল ইসলাম। অন্যদিকে স্বস্তি ফিরেছে ব্যবসায়ীদের মাঝে। সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দরের কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম শুরু করেছেন কর্মকর্তারা। ফলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম আবারও সচল হয়েছে। বন্দরের C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য সচিব রুহুল আমিন জানান, পণ্য নিয়ে বন্দরে ঢুকছে ভারতীয় ট্রাক। গত শনিবার জাতীয় রাজস্ব বোর্ড NBR সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে চট্টগ্রাম সহ দেশের সব কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। এতে অচল হয়ে পড়ে বন্দরগুলো। রোববার রাতে রাজধানীতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি ও শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দেন NBR সংস্কার ঐক্য পরিষদের নেতারা। ফারহিন ইসলাম টুম্পা, ATN বাংলা। দূষণ রোধে মেয়াদ উত্তীর্ণ গাড়ি পর্যায়ক্রমে সড়ক থেকে তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বায়ু দূষণ রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে। এজন্য বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে কাজ করার গুরুত্বারোপ করা হয়। বায়ু দূষণ রোধে অক্টোবরের আগে ভাঙাচোরা রাস্তার মেরামত কাজ শেষ হবে জানিয়ে নতুন 250টি গাড়ি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ঢাকার আশপাশে নো ব্রেক ফিল্ড জোন ঘোষণা করা হবে। চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে বায়ুর মান উন্নয়নে কাজ করবে সরকার। BRT এর সাথে মিলে আমরা যৌথভাবেই ঘোষণা দিয়েছিলাম যে পুরনো বাসগুলোকে আর চলতে দেওয়া হবে না। এখন আমরা BRT এর সাথে মিলে একসাথে পুরনো বাসগুলোর বিরুদ্ধে অভিযানে যাব। পুরনো বাস রাস্তা থেকে সরবে, নতুন বাস যেগুলো হয়তো ইলেকট্রিক ভেহিকল, ইলেকট্রিক বাসেস, সেগুলো আসবে। ভালো সংবাদ হচ্ছে যে আমরা অলরেডি 250টা, তাই না, বাস কেনার টাকার অনুমোদন পেয়ে গেছি। যে নামে হোক আগামী 1 মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। দলের নেতারা বলেন, গণঅভ্যুত্থানের 1 বছর পার হলেও যে প্রত্যাশা নিয়ে ছাত্র জনতা রাজপথে বসেছিল তার কিছুই পূরণ হয়নি। মফস্বল থেকে শুরু করে রাজধানী পর্যন্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি আর জবরদখল শুধু হাত বদল হয়েছে বলে অভিযোগ করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে দলের কর্মসূচি তুলে ধরতে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে জুলাই অভ্যুত্থানে পালন উপলক্ষে 11 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, গণহত্যার বিচারের দাবিতে পদযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী, স্মৃতিচারণমূলক অনুষ্ঠান ও ঐক্য সংহতির সমাবেশ। 5 আগস্টে গণ অধিকার পরিষদ গণ অভ্যুত্থান দিবস পালন করবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। দুঃখজনক হলেও সত্য, আজকে এই জুলাইয়ের বর্ষপূর্তিতে দাঁড়িয়ে আমাদেরকে বলতে হচ্ছে যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম, আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি না। সেই পুরানো পেশি শক্তি, আধিপত্য বিস্তার, দলবাজি, দখলবাজি রাজনীতি হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। আর্থিক সহযোগিতা চেয়ে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন বেশি প্রয়োজন বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পরিদর্শনের পর এক বক্তব্যে এই তাগিদ দেন তিনি। এ সময় রাষ্ট্রীয় সম্মাননা 21 পদকে প্রাপ্ত অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করেন মাহমুদুর রহমান। ফাউন্ডেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অর্থ বুঝে নেন সিইও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। একটি জালিম শাসক যতই শক্তিশালী হোক না কেন, যত দীর্ঘ সময় সে ক্ষমতায় থাকুক না কেন, যদি একটি দেশের তরুণ সমাজ প্রাণ ভয় উপেক্ষা করে রাস্তায় নেমে আসতে পারে,
শুধুমাত্র দেশকে মুক্ত করবার জন্য, জনগণকে মুক্ত করবার জন্য, তাহলে সেই জালিম শাসকের পক্ষে টিকে থাকা সম্ভব হয় না। এবার আন্তর্জাতিক সংবাদ। শান্তিপূর্ণ আচরণ ও যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন হামলার আগে ইরান ইউরেনিয়াম সরিয়ে নিয়েছে এমন দাবিও নাকচ করেছেন তিনি। ফক্স নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ইরানের জন্য অনেক বড় পরিবর্তন আনতে পারে। এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার প্রভাব নিয়ে দেয়া বক্তব্য অতিরঞ্জিত করেছেন ট্রাম্প। অফিসিয়াল এক্স পোস্টে তিনি আরও বলেন, ট্রাম্প হামলার ঘটনাগুলিকে অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছেন। এই হামলা কার্যত আমেরিকাকে বড় সাফল্য এনে দেয়নি বলেও দাবি করেন খামেনি। এবার খেলা খবর। সাদা পোশাকে হতাশাজনক পারফরমেন্সের পর ওয়ানডে সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য টাইগারদের। কলম্বোয় সীমিত ওভারের ম্যাচ দিয়ে নতুনভাবে শুরু করতে চায় বাংলাদেশ। সফর শুরুর আগে ওয়ানডে দলে নেতৃত্বে পরিবর্তন এসেছে। নাজমুল হোসেন শান্তর জায়গায় নতুন অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেটের শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজ অধ্যায়। তার নেতৃত্বে নতুন উদ্যমে ওয়ানডে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। কলম্বোয় প্রেমাদাসা স্টেডিয়ামে কঠোর অনুশীলন করেন রঙিন পোশাকের খেলা ক্রিকেটাররা। ওয়ানডে পারফরমেন্টে নিজেদের প্রিয় ছন্দে ফেরার চেষ্টায় আবার নতুন অধিনায়ক, নতুন মনোভাব এবং নতুন লক্ষ্য নিয়ে মাঠে নামার অপেক্ষায় মিরাজ বাহিনী। ত্রিশতম জাতীয় পুরুষ ভলিবলে বাংলাদেশ নৌবাহিনী এবং 25তম জাতীয় নারী ভলিবলে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ। বিকেলে রাজধানীর জাতীয় ভলিবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে 3-1 সেটে পরাজিত করে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হয় নৌবাহিনী। আর নারী বিভাগের ফাইনালে বাংলাদেশ আনসারকে 3-0 সেটে হারিয়েছে। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় পুলিশ। ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি ফারুক হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভোলু ও নারী ভলিবল কমিটির সম্পাদক আমিরুল হোসেন আপন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরেকবার। কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি জ্বালিয়ে জুলাই শহীদদের স্মরণ করল জাতীয়তাবাদী ছাত্রদল। মাসব্যাপী কর্মসূচির ঘোষণা। বিমানবন্দরের নিরাপত্তা তল্লাশিতে ভিআইপিদের সুবিধা না দেওয়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রথম ধাপে আসিফ মাহমুদের ব্যাগে ম্যাগাজিন শনাক্ত না হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। এবং বন্দর অচল করে রাজস্ব কর্মকর্তাদের আন্দোলন অগ্রহণযোগ্য। অর্থ উপদেষ্টার ক্ষোভ। অতীত ভুলে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যাশা সংস্থাটির চেয়ারম্যানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।